নমস্কার, আমি রূপসা। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আজকে কিন্তু আমরা চলে এসেছি ডক্টর সুবোধ চন্দ্র রায়ের বাড়িতে। যিনি প্রথম কিন্তু এই কথাটা বলেছিলেন যে এই এসআইআর ফর্মের কিন্তু কোনো অস্তিত্ব নেই, এবং সেটা নিয়ে তিনি কিন্তু আদালতে একটি মামলা করেছিলেন, এবং সেই মামলার হিয়ারিং ডেট হচ্ছে 24 তারিখ। এবং আজকে আমরা স্যারের বাড়িতে চলে এসেছি তার কাছ থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর জানার জন্য। চলুন দেখা যাক স্যার কি বলেন এই ব্যাপারে। আমি জিজ্ঞেস করবো, স্যার কেমন আছেন? ঠিক আছে, আমি ভালোই আছি। থ্যাংক ইউ। তো এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? আপনার যে ইন্টারভিউটা আমরা নিয়েছিলাম তার দুদিন পর আমরা জানতে পারি যে হাওড়া শিবপুরে 700 জন মানুষ বিএলআর অফিসে যান, এবং সেখানে গিয়ে তারা বলেন যে এর যে অস্তিত্ব রয়েছে তার একটা প্রমাণ দেখাতে, এবং সেটা যদি না থেকে থাকে তাহলে তাদের ফর্ম ফেরত দেওয়া হোক। এই ব্যাপারে কি বলবেন? বাহ, এটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। এটা তো আমি জানতাম না। তার মানে তারা বোধহয় বলেছেন কিসে অস্তিত্ব, যে ওই যে এনুমারেশন ফর্মটার অস্তিত্ব জানতে চেয়েছে। যে কথা আমি আপনাদের সেদিন বলেছিলাম, যে ইলেকশন প্রসেসের প্রথম স্টেপ যেটা, সেটা হলো দেশের নাগরিকদের একটা তালিকা তৈরি করা। নাগরিকদের কেন? কারণ একমাত্র নাগরিকরাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। যদি কেউ বলেন এটা এনআরসি কি এনআরসি নয়, আমি ওই প্রসঙ্গে যাব না। আমার একটাই সম্পর্ক বলার, সেটা হলো ভোট দিতে পারেন একমাত্র যারা ভারতের নাগরিক। অতএব ভারতের নাগরিক কিনা যাচাই করাও যা, তিনি ভোট দিতে পারবেন কিনা ভোটার তালিকায় নাম তোলাও ব্যাপারটা একই। এবারে ভোটার তালিকায় নাম তুলতে হবে প্রথম। এই ব্যাপারটা করার জন্যে আইনের কতগুলো ধারা কতগুলো আইনে নির্দিষ্ট করা হয়েছে। এই তালিকা তৈরি করার জন্যে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কি করবেন? নির্বাচন কমিশন নির্বাচক যারা, তাদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে, যেমন তাদের নাম, ঠিকানা, তারা আগে কোথায় ছিলেন ইত্যাদি যা কিছু হবে এগুলো তারা জিজ্ঞেস করবেন। তা এই যে জিজ্ঞেস করবেন, তারা এসে মুখে মুখে কাউকে কিছু জিজ্ঞেস করবেন না। তারা কয়েকটা ফর্মের মাধ্যমে এগুলো মানুষের কাছ থেকে সংগ্রহ করবেন, এই তথ্যগুলো। সেই ফর্মগুলো কি? এই ফর্মগুলো দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন অফ ইলেক্টার্স রুলস 1960 বলে একটা আইন। তার মধ্যে সমস্ত রুল তৈরি করা হয়েছে যে এই ধরনের ফর্ম তালিকা তৈরি করবার জন্যে কি কি ফর্মের ব্যবহার করা যাবে। সেই রকম 19টি ফর্ম ওই আইনের মধ্যে আছে, অর্থাৎ ওই রুলগুলোর মধ্যে দেওয়া হয়েছে 19টি ফর্ম। এই ফর্মগুলি একমাত্র প্রযোজ্য। অর্থাৎ যখন ইলেকশন কমিশনের কেউ কোনো প্রতিনিধি, এখানে যাদের আমরা বলছি আপাতত বিএলও যাদের বলা হয়েছে, বুথ লেভেল অফিসার, তারা আপনার বাড়িতে যখন আসবেন, এসে তারা আপনাকে যে ফর্মগুলো দেবেন, যে ফর্মটি দেবেন, সেই ফর্মটি কি ফর্ম হবে সেটা ওই 19টি ফর্মের মধ্যে একটি, সেটা ঠিক করবেন তারা। এবছরে যেটা হলো, আমরা এবছরে মানে আমরা যে দেখছি ইদানিং, যে ইলেকশনের যে ভোটার তালিকা তৈরি হবে, তার জন্যে ইলেকশন কমিশন থেকে যে ফর্মটি দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম। এই এনুমারেশন ফর্ম সবার ভর্তি করাটা বাধ্যতামূলক। যদি কোনো রকম ভুল থাকে, ফর্মে ভুল তথ্য দেওয়া হয়, তাহলে তাদের জেল এবং জরিমানা অথবা দুটোই হবে। 31 নম্বর ধারা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী এইটা ওই এনুমারেশন ফর্মে উল্লেখ করা আছে। যেখানে যেখানে এই প্রক্রিয়াটি হয়েছে, অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ইদানিং যেখানে চালু আছে সেটা হচ্ছে 9টি স্টেট এবং 3টি ইউনিয়ন টেরিটরি। সেখানে এই ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এবং তথ্য সংগ্রহ করা হয়েও গেছে। অনেক জায়গায় ভোটার তালিকাও প্রস্তুত হয়েছে। ইদানিং ইলেকশন কমিশন অন্তত কয়েকটি জায়গায় কবে ভোট হবে সেই দিনক্ষণও নির্দিষ্ট করে দিয়েছে। আচ্ছা স্যার, কিন্তু আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার একসাথে আমি জুড়ছি। এই যে 700 মানুষ এখন একত্রিত হয়েছে, এরপরে সংখ্যাটা কিন্তু গিয়ে দাঁড়াতে পারে 7,000। তখন সরকার কি করবে? এই এসআইআর এর ফর্ম কি ক্যান্সেল করে দেবে, নাকি এই এসআইআর এর যে ফর্মটা আমরা ফিল আপ করেছি সেটা সবাইকে ফেরত দেবে? প্রশ্ন হচ্ছে, এসআইআর এর ফর্ম আপনি ফিল আপ করেননি, ফিল আপ করেছেন যে ফর্মটি, তার নাম এনুমারেশন ফর্ম।
এই শব্দটা, এই নামটা ভুললে চলবে না। এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। মুশকিলটা হচ্ছে এই এনুমারেশন ফর্মের অস্তিত্ব কিন্তু ভারতের আইনে কোথাও নেই। না আছে রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960-তে, না আছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950-তে। তাহলে এই ফর্মটি কে তৈরি করলো, কিভাবে তৈরি করলো? যে ফর্মের কোনো আইনি অস্তিত্ব নেই সেই ফর্মটি কিভাবে পেনাল প্রভিশন দিয়ে মানুষের ওপরে প্রযোজ্য হতে পারে? হতে পারে কি? পারে না। অর্থাৎ এই ফর্মে যে সমস্ত তথ্য সংগৃহীত হয়েছে সেই তথ্যগুলির ব্যবহার করবার কোনো আইনি ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। এইটা হচ্ছে ফ্যাক্ট। অতএব, যেমন এটা একটা এক্সাম্পল দিই আপনাকে, কেন এরকম ভাবছি। মনে করা যাক আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনার গাড়ির স্পিডটা হচ্ছে 60 কিলোমিটারের বেশি, অর্থাৎ যেখানে লিমিট আছে লিমিটের বেশিতে আপনি চালিয়েছেন। সেখানে একজন ট্রাফিক কনস্টেবল দাঁড়িয়েছিলেন। তিনি আপনার এটা এই যেহেতু আপনি বেশি গতিতে চালাচ্ছেন গাড়িটা, এটা ঠিক নয়, এটা আইনকে ভেঙেছেন, আইন লঙ্ঘন। অতএব তারা আপনার গাড়িটিকে থামাতে পারেন এবং তখন আপনি থামাতে বাধ্য, এবং উনি আপনার কাছে চাইতে পারেন আপনার লাইসেন্স আছে কিনা। এমনও হতে পারে আপনার লাইসেন্সই নেই, আপনি চালাচ্ছেন, নইলে আপনি তো এই রুলটা ব্রেক করতেন না। এটা তারা ভাববেন, ভেবে আপনাকে যদি আপনার লাইসেন্স চাইতে পারে এবং আপনি সেই লাইসেন্সটা তাকে দেখাতে বাধ্য। কারণ হচ্ছে এই সমস্তটাই ঘটছে কিন্তু আইনি প্রক্রিয়ার জন্য, যে আইনটি আপনিই তৈরি করেছেন। মনে রাখবেন, বারবার বলছি, আইনটি কিন্তু তৈরি করেছেন আপনি। এবার বক্তব্য হচ্ছে ওই একই ব্যাপার, ওই একইভাবে আপনি যাচ্ছেন গাড়িটা চালিয়ে, কিন্তু আপনার স্পিড লিমিট ক্রস করেছেন কিনা সেটাও বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে অন্য একজন মানুষ, সাধারণ পথচারী, আপনাকে বলল গাড়ি থামান, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি কি গাড়ি থামাবেন? কেন থামাবো? কেন? উনার কোনো রাইট নেই। আচ্ছা, তাহলে ওই ভদ্রলোকের আপনাকে এই কমেন্টটা দেওয়ার কোনো রাইট নেই, কারণ উনি ট্রাফিক কনস্টেবল নন। একদম। আর ওই ভদ্রলোক যদি আপনাকে বলেন আপনার লাইসেন্স দেখান, আপনি লাইসেন্স দেখাবেন? কেন দেখাবো? উনি তো দেখাবেন। পুলিশ নন। আপনি যদি এটা না দেখাতে পারেন, লাইসেন্স দেখাচ্ছেন মানে হলো লাইসেন্সের মধ্যে আপনার নাম, ঠিকানা সব দেওয়া আছে, টেলিফোন নাম্বারও থাকতে পারে, সব কিছু আছে। এইগুলো সমস্ত কিন্তু আপনি জানাচ্ছেন যার কিন্তু আপনার কাছ থেকে এটি পাওয়ার কোনো অধিকার নেই। সে যে কীভাবে ব্যবহার করবে আপনি কিন্তু জানেন না। এই একই কোয়েশ্চেনটা অ্যারাইজ করছে এনুমারেশন ফর্মের ব্যাপারে। কারণ এখানে ইলেকশন কমিশনের কাছ থেকে এই যে বিএলও নামক এক ভদ্রলোক আসছেন, তার কিন্তু আইনি বৈধতা নেই আপনার কাছ থেকে কোনো তথ্য পাওয়ার থ্রু দিস এনুমারেশন ফর্ম। কারণ এই এনুমারেশন ফর্মটা আইনে চোখে অস্তিত্বহীন। এই ফর্মে আপনি যে কোনো তথ্যই দিচ্ছেন, সেই তথ্যগুলো কিন্তু অবৈধভাবে ওই ভদ্রলোক আপনার কাছ থেকে সংগ্রহ করছেন, যেটা আপনি দিতে বাধ্য নন। অতএব আপনার ব্যক্তিগত ইনফরমেশন আপনি কম্প্রোমাইজ করছেন একজন লোকের সঙ্গে, লোকের ব্যাপারে, যার নাকি এ ব্যাপারে কোনো বৈধ এখতিয়ার নেই। এক্ষেত্রে আপনি কিন্তু এই ফর্মটি হয়তো না জেনে বলেছেন। এখন যদি আপনার গোচরে এসে থাকে যে ব্যাপারটা ব্যাপারটা ঠিক নয়, এই আইনি অস্তিত্ব এই ফর্মের নেই, তাহলে কিন্তু এই ফর্মটি আপনি যথেষ্ট যৌক্তিকতার সঙ্গে ফেরত চাইতে পারেন। একদমই স্যার। স্যার, এই ব্যাপারটা নিয়ে যে মামলা করেছেন তার হিয়ারিং ডেট আমরা জানতে পেরেছি যে 24 তারিখের হিয়ারিং ডেট রয়েছে। তো কি মনে হয় কি হতে পারে? এইটা বলা মুশকিল, কি হতে পারে না। যেটা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু আইনের ব্যাপার, এখানে তো একমাত্র আইনের প্রশ্ন তোলা হয়েছে, এখানে আর কোনো কিছু নেই, শুধুমাত্র আইন এবং পিওর কোয়েশ্চেন অফ ল একে বলে। এখানে রেজ করা হচ্ছে পিওর কোয়েশ্চেন অফ ল। এবার পিওর কোয়েশ্চেন অফ লটা কীরকম না, জুরিসডিকশনাল, অর্থাৎ আদৌ এই ফর্মটির প্রয়োগ করার মতো কোনো ক্ষমতা যদি দেখা যায় ইলেকশন কমিশনের নেই, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটির ব্যবহারের ওপরে নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত বলে আমি নিজে বলি। যেহেতু স্যার আপনার হিয়ারিং ডেট এতদিন ধরে পেছাচ্ছে, সেক্ষেত্রেই আমাদের এই প্রশ্নটা যে আগামী দিনে কি আপনার এই হিয়ারিং ডেট নিয়ে আপনার কি বক্তব্য যে হতে পারে? এখন হিয়ারিং ডেটটার ব্যাপারটা তো আমার কিছু করবার নেই, কারণ আমি তো একজন মামলাকারী, ঠিক আছে। হিয়ারিং ডেটটা তো ফিক্স করবে কোর্ট। এবার কোর্ট তারা নিশ্চয়ই, এখন আপনি জানেন ভারতবর্ষে প্রত্যেক মুহূর্তে প্রায় 3 কোটিরও বেশি মামলা ঝুলে আছে, তো তার মধ্যে আমারটাও একটা। তো এখন কিন্তু তার সঙ্গে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে এটার কিন্তু একটা এমার্জেন্সি একটা ব্যাপার আছে। ব্যাপারটা এই কারণে, কারণ একটা বেআইনি একটা জিনিস দিয়ে ইমিডিয়েট একটা অ্যাকশন হতে পারে, একটা নির্বাচন, সেই নির্বাচন ঘনিয়ে এসেছে।
অর্থাৎ যদি এখনই এর উপরে কোনো রকম মানে কি বলবো কোনো একটা পদক্ষেপ না করা হয় আইনি পদক্ষেপ, তাহলে কিন্তু একটা বেআইনি উইদাউট ফাউন্ডেশন একটা জিনিসের উপরে তৈরি করে দাঁড়িয়ে থেকে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পদক্ষেপ মানে এই আপনার এই বক্তব্যের ওপরেই আমার কিন্তু এই প্রশ্নটা স্যার, যে একটা সাধারণ মানুষ হিসেবে কেন মনে হচ্ছে এটা বেআইনি, ইললিগাল? আমি সাধারণ মানুষ হিসেবে কেন, আমি তো দেখতে পাচ্ছি আমি আইন কি বানিয়েছিলাম। সেই আমি যে আইন আমি পার্লামেন্টের কথাই বলছি, মানে পার্লামেন্ট মানে আবার আমি, কারণ আমার প্রতিনিধিরাই তারা বানিয়েছেন। আমি তো দেখতে পাচ্ছি ওখানে কোনো আইনে এই পার্টিকুলার ফর্মটার প্রভিশন নেই। আচ্ছা কেন নেই আমি এবারে আপনাকে দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে এই দেখুন, আপনি দেখুন এটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে রুলটার নাম হচ্ছে দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960। আপনি যখন ইলেকশন কমিশন যখন এসে জিজ্ঞেস করবে বাড়ির ঠিকানা, নাম ইত্যাদি এই ভোটার তালিকা তৈরি করার জন্যে, তখন তারা যে ফর্মগুলো ইউজ করতে পারবেন সেই ফর্মের একটা তালিকা এর মধ্যে দেওয়া হয়েছে এই আইনটার মধ্যে। এই আইনটা এইটা হচ্ছে দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960, দেখতে পাচ্ছেন? দেখুন এইবারে একটা ভালো করে লক্ষ্য করুন, 21C আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান আমি একটা আন্ডারলাইন করছি, আন্ডারলাইন নয় এটা মার্ক করে দিচ্ছি। এই 2 এইটার 1C, এই দেখুন প্রথমে আছে ডেফিনিশানগুলো একটা আছে, আমি একটা পেন দিয়ে দাগ দিয়েছি ডেফিনিশন। তারপরে আছে 21C, সি একটা মার্ক করেছে। এই সি এর মধ্যে কি লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন কি? ভালো করে দেখুন, পড়া যাচ্ছে? আচ্ছা আমি বলে দিই, সি এর মধ্যে বলা আছে ফর্ম মিনস এ ফর্ম অ্যাপেন্ডেড টু দিস রুলস। তার মানে ফর্ম, ইলেকশন কমিশন আপনার কাছে যে ফর্ম দেবেন, যার মাধ্যমে আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন, সেই ফর্মগুলো হচ্ছে তাকেই ফর্ম বলা হবে যা এই রুলের মধ্যে আছে, দেওয়া হয়েছে, অ্যাপেন্ড করা হয়েছে। এবার রুলের মধ্যে অ্যাপেন্ড করা হয়েছে যেগুলো, সেই ফর্মগুলোর একটা তালিকা আমি তৈরি করেছি আলাদাভাবে, সেটা আপনাদের দেখাতে চাই। এইটা হচ্ছে ফর্মস অ্যাপেন্ডেড টু রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960। এই দেখুন ভালো করে একবার দেখুন, এটাকে দেখান যাতে পরিষ্কার দেখা যায়। দেখা যাচ্ছে পাতাটা? আচ্ছা সেকেন্ড পাতা একটা আছে, আবার দেখুন দেখা আছে। এখানে দেখুন 19টা ফর্মস আছে। 19টা ফর্মের মধ্যে এনুমারেশন ফর্ম আপনি দেখবেন না, অর্থাৎ এনুমারেশন ফর্ম কিন্তু এই লিস্টের মধ্যে নেই। এই লিস্টের মধ্যে যদি এনুমারেশন ফর্ম না থেকে থাকে, আচ্ছা এবারে এনুমারেশন ফর্ম কোনটা তাও দেখিয়ে দিই। এই দেখুন এইটা হচ্ছে এনুমারেশন ফর্ম। আপনি আরেকবার, এটা আপনাদের চেনা থাকা উচিত, কারণ আপনারা এই ফর্মটা ফিল আপ করেছেন, দেখেছেন? এই হচ্ছে এই এনুমারেশন ফর্মটা কিন্তু এই 19টি লিস্টের মধ্যে নেই। এটার মানে হলো এই যে ফর্মটা আপনার বাড়িতে এসে দিয়েছেন কোনো এক ভদ্রলোক, বিএলও বা ভদ্রমহিলা যিনি হন, তিনি কিন্তু না জেনে একটা ফর্ম আপনাকে দিয়েছেন, যে ফর্মের কোনো ফর্ম অনুযায়ী কোনো তথ্য আপনি দিতে বাধ্য নন, এবং এইটা দিলে আপনি ভুল করছেন, অন্যায় করছেন। কারণ কি, আপনার ফলস একটা ডিক্লারেশন হয়ে যাচ্ছে। ফলস ডিক্লারেশন দেওয়ার মানেই হলো আপনি কিন্তু আইনের আওতায় পড়ে যাবেন। এইটা কি করতে পারেন? পারেন না। অর্থাৎ আপনি এর মাধ্যমে নিজেকে কম্প্রোমাইজ করে দিয়েছেন। ভারতের প্রতিটি নাগরিক যিনি এই ফর্মটা ফিল আপ করেছেন, তিনি নিজের সমস্ত ডকুমেন্টগুলো, নিজের তথ্যগুলো বেআইনিভাবে এই এক ভদ্রলোকের কাছে দিয়েছেন, যার কিন্তু এইটা পাওয়ার কোনো অধিকার নেই। এটার বিরুদ্ধে বা এই ব্যাপারটা আমাদের খুব মানে কি বলবো, খুব সতর্কভাবে এটার উপরে পদক্ষেপ করা উচিত। কারণ আমাদের তথ্য বাইরে চলে গেছে, যে তথ্যগুলো তারা আইনি প্রক্রিয়া আমাদের কাছ থেকে পেতে পারেন না, একটা বেআইনি কাজ করা হয়েছে। আচ্ছা এবার স্যার আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে ধরুন কোনো ব্যক্তি ভারতীয় এবং সেই ভারতীয় নাগরিক ব্যক্তিটার বাবা মা হয়তো নেই,
এই এসআইআর এর বা এই আপনার যে এনুমিনেশন ফর্ম অনুযায়ী সেই ভারতীয় নাগরিকটার কি তার মানে মানে ভোটের অধিকার নেই, তার মানে সেই ব্যক্তি কি ভারতীয় নয়? এই প্রশ্নটা আপনি তুলতেই পারবেন না, কারণ আপনি এনুমারেশন ফর্মটা নিয়ে এসেছেন, তো ওই ফর্মটা তো আপনি আনতেই পারবেন না। আপনি ফর্মটা কোথায় পেয়েছেন? কিসের ফর্ম এটা? আপনি একটা বেআইনি ফর্ম দিয়ে আপনাকে কোশ্চেন করছেন আমি ভারতের নাগরিক কিনা। আচ্ছা, তার মানে আপনার বক্তব্য অনুযায়ী এই ফর্মটার যেহেতু কোনো অস্তিত্ব নেই, তার মানে এই যে এতগুলো মানুষ আমরা দেখেছি, এই কারণে কিন্তু ভয়ের কারণে অনেকে কিন্তু আত্মহত্যা পর্যন্ত করছেন। সেক্ষেত্রে তাহলে এতগুলো মানুষের প্রাণ গেল, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে সমস্ত দায়ভার যাদের উপরে পড়া উচিত সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অবশ্যই। কারণ তারা কি দেখলেন না যে এটা কী ফর্ম তারা পাঠাচ্ছেন? আর এটা কি, এই ফর্মটা তো তাদের তৈরি করবার কোনো অথরিটি দেওয়া হয়নি, তাদের কোনো পাওয়ার নেই। রুল মেকিং পাওয়ার একমাত্র হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ইলেকশন কমিশনের রুল মেকিং পাওয়ার নেই। এটা জানা সত্ত্বেও তারা যদি করে থাকেন এটা, তারা তো অত্যন্ত গর্হিত কাজ করেছেন, আইন বহির্ভূত কাজ। তার জন্য তাদের শাস্তি হওয়া উচিত, আমি শাস্তিই বলবো। কারণ শাস্তি যদি মানুষ যদি আইন ভাঙলে শাস্তি হয়, তাহলে সংস্থা যদি আইন ভাঙে, সংস্থার যারা আধিকারিক তাদেরও শাস্তি হওয়া উচিত, অবশ্যই। আমি তো সাধারণ নাগরিক হিসেবে কথা বলবো। এবং সাধারণ নাগরিক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে বাকি সাধারণ নাগরিকদের আপনি এখন কি বলতেছেন যে আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য? আমার পাশে এসে দাঁড়ানো না, মানে এই ব্যাপারটার পাশে, এই ব্যাপারটার আমি তো তাদের কথা ভেবেই এই আদালতে এই আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা গেছি। জনস্বার্থ মামলাটি তো তাদের কথা ভেবে, তারা বুঝতে নাও পারেন, হয়তো অনেক সময় ওভারলুক করে যেতে পারেন। যদি কারোর চোখে ধরা পড়ে, তাহলে তিনি যারা ওভারলুক করলেন বা যাদের চোখে ধরা পড়লো না, তাদের হয়ে তিনি জনস্বার্থ মামলা করতে পারেন। এইটি তার একটি মৌলিক হ্যাঁ অধিকার নয়, মৌলিক কর্তব্য। 51A(H) এই সংবিধানের এই ধারায় এটা পরিষ্কারভাবে লেখা আছে। অর্থাৎ আমি সেটাই মাত্র করেছি, আমি আমার মৌলিক কর্তব্য পালন করার জন্যই এই কাজটা করেছি। ভারতের নাগরিক যারা বুঝতে পারেননি তাদের কথা ভেবে আমি এটা করেছি। তারা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন ভবিষ্যতে, এইটা তাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ।